প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো পুলিশ হত্যা ও থানা লুটপাট। এবার কি তবে ফেঁসে যাচ্ছে জুলাই সন্ত্রাসীরা? 2024 সালের তথাকথিত গণ অভ্যুত্থানের দিনগুলোর কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। মানুষকে ব্ল্যাকমেইল করে কিভাবে রাস্তায় নামানো হয়েছিল এবং অন্যদিকে নজিরবিহীন সংঘাত। 5 অগাস্টের পট পরিবর্তনের পর দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, কিন্তু সেই উত্তাল সময়ে পর্দার আড়ালে ঘটে যাওয়া অনেক রক্তক্ষয়ী ঘটনা এখনও অমীমাংসিত। বিশেষ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যার বিষয়টি নিয়ে এতদিন এক ধরনের নীরবতা ছিল। কারণটা হচ্ছে, যারা পুলিশ স্থাপনায় হামলা করেছিল, অস্ত্র লুটপাট করেছিল এবং পুলিশ হত্যা করেছিল, হত্যা করে ঝুলিয়ে পর্যন্ত রেখেছিল, তারাই আসলে গত 1.5 বছরের অবৈধ সরকারের অংশ ছিল। যার দরুন এই যে পুলিশ হত্যা, আমরা বিভিন্ন তথ্য উপাত্তে দেখি, জানি যে প্রায় 3200 পুলিশ হত্যা হয়েছে। এই যে গত 1.5 বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট গেল, এই পুলিশ হত্যার ব্যাপারে কিন্তু কোনো সাড়া শব্দ ছিল না। সেই গভর্নমেন্টটা চলে গেছে, নতুন সরকার এসছে, বিএনপি সরকার। এখন কিন্তু নতুন করে আলাপ হচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য, সেই সময় আমরা যে তথ্য জেনেছিলাম তাতে 44 জন সদস্য প্রাণ হারিয়েছেন। যদিও অনেক পুলিশ কর্মকর্তার দাবি এই সংখ্যাটি আরও অনেক বেশি। এই যে আমরা যে সংখ্যাটি শুনি 3200। অন্তর্বর্তী সরকারের সময় এই তদন্ত নিয়ে এক ধরনের স্থবিরতা থাকলেও এখন বইছে নতুন হওয়া। নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে মিলেছে গ্রিন সিগন্যাল। কারা ছিল সেই জুলাই সন্ত্রাসী? কেন 1.5 বছরেও এই তদন্ত এগোয়নি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্য হত্যার বিষয়ে নতুন করে আলোচনায় এসেছে। এখন পর্যন্ত এসব নারকীয় ঘটনার মাত্র 5টি মামলা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত একজনকেও আটক করা সম্ভব হয়নি। কারণ এই সন্ত্রাসীরা যারা পুলিশ হত্যা করেছে তারাই ছিল সরকারের অংশ এবং একটা সাজানো নির্বাচনের মাধ্যমে তারা কিন্তু ক্ষমতাও দখল করতে চেয়েছিল, বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিল, কিন্তু সব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। এখন তাদের ধরবার পালা, তাদেরকে বিচারের আওতায় আনবার পালা। পুলিশের অনেক কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলেন বিগত 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু অভিযোগ রয়েছে যে বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। তবে আলামত কিন্তু কিছুই মুছে যায়নি। পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং গুরুত্বপূর্ণ সব আলামত পরম যত্নে সংগ্রহ করে রেখেছে। একটা সুসময়ের অপেক্ষায় ছিল বলে মনে হচ্ছে। এতদিন কেন কাজ শুরু হয়নি? কারণ অন্তর্বর্তী সরকার থেকে কোনো সংকেত না পাওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজে এগোতে পারেনি। তবে এখন পরিস্থিতি বদলেছে। পুলিশ সদর দপ্তরের বিশেষ বার্তা এসেছে, তদন্ত হবে এবং প্রতিটি ঘটনার গভীরে গিয়ে অপরাধীদের চিহ্নিত করা হবে। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এখন আর কোনো বাধা তদন্ত থামাতে পারবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের কাছে পর্যাপ্ত আলামত থাকা সত্ত্বেও আগের সরকারের অসহযোগিতায় সব থমকে ছিল। এখন মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তদন্ত অবশ্যই হবে। আমরা দেখেছি আন্দোলনের সেই উত্তাল সময়ে দেশের বিভিন্ন কারাগার থেকে বন্দি ছিনতাই হয়েছে, দেওয়ালে আগুন দিয়ে বন্দিরা পালিয়ে গেছে, অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। এই পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে এবার বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে। আর যারা দেশের বাইরে পালিয়েছে তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে জুলাই আগস্টের সেই দিনগুলোতে দুর্বৃত্তরা থানা এবং ফাঁড়িতে হামলা চালিয়ে শুধু প্রাণহানি ঘটায়নি, বরং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুট করেছে। এই লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি।
5টি হামলার মামলা হলেও বেশিরভাগ ঘটনায় কিছুই করা হয়নি। এই স্থবিরতা নিয়ে পুলিশের নিচের দিকের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। তারা প্রকাশ্যে কথা বলতে না পারলেও মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল। এখন সরকার থেকে সেই বার্তা যাওয়ার পর সেই ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে। তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন। ক্ষতিগ্রস্ত স্থাপনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ডিএমপির যাত্রাবাড়ি এবং সিএমপির কোতোয়ালি থানায় ইতিমধ্যে কিছু মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককে। পুলিশের এক কর্মকর্তা দৃঢ়তার সাথে বলেছেন, ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না, অর্থাৎ অপরাধ করে পার পাওয়ার দিন শেষ। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তবে শিউরে উঠতে হয়। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একদিনই 13 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছিল। ঢাকা মহানগর পুলিশের 50টি থানার মধ্যে 21টি থানা সহ মোট 216টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 13টি থানা এবং অসংখ্য টহল গাড়ি। যদিও আনুষ্ঠানিকভাবে সবগুলোতে মামলা হয়নি, কিন্তু পুলিশের ছায়া তদন্ত থেমে নেই। গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিএমপির সাবেক ওসিরা তুলে ধরেছেন। তাদের বক্তব্য অনুযায়ী আন্দোলনের সময় তারা ঊর্ধ্বতনদের নির্দেশে দায়িত্ব পালন করেছেন। তারা অনেক ক্ষেত্রে গুলি চালাতে নিষেধ করলেও ওপর মহলের চাপে তা করতে বাধ্য হন। এক পর্যায়ে উত্তেজিত জনতার বৃষ্টির মতো ইট পাটকেল আর বাইরে থেকে আসা গুলির মুখে আর টিকতে না পারে আত্মরক্ষার্থে ব্যবস্থা নেন। অনেকে পোশাক খুলে পালিয়ে জীবন বাঁচিয়েছেন, আর যারা পারেননি তারা মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারা এখন চাইছেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক, যাতে নিরীহ কেউ ফেঁসে না যায়। বর্তমানে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ সদস্যদের মামলার তদন্ত করতে গিয়ে খোদ তদন্তকারী কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। 5ই আগস্টের পর শেখ হাসিনা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত 1168 জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। 2000-এর বেশি মামলার মধ্যে 612টি হত্যা মামলা। তদন্তকারী কর্মকর্তারা এজাহারের বর্ণনার সাথে বাস্তবতার অনেক অমিল পাচ্ছেন। তাই এখন বিজ্ঞানসম্মত তদন্তের দিকে ঝুঁকছে সিআইডি। তারা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কল লিস্ট এবং সিডিআর সংগ্রহ করছেন। উদ্দেশ্য একটাই, নিশ্চিত হওয়া যে ঘটনার সময় ওই পুলিশ সদস্য আসলে কোথায় ছিলেন। সিআইডির কর্মকর্তারা বলছেন, অনেকে মোবাইল বাসায় রেখে অন্য এলাকায় গিয়ে হামলা করেছেন কিনা বা তাদের কমান্ড সার্টিফিকেট অনুযায়ী তারা সঠিক জায়গায় ছিলেন কিনা তা যাচাই করা হচ্ছে। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ফুটেজ এবং পত্রিকার ছবি সংগ্রহ করে নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে। সত্য লুকানোর কোনো জায়গা আর অবশিষ্ট নেই। যদি আমরা মামলার সংখ্যা দেখি তবে দেখা যায় ঢাকাতেই সর্বোচ্চ 333টি মামলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা এবং ময়মনসিংহে কয়েকশো মামলা রুজু হয়েছে। এই তদন্তের মূল লক্ষ্য হওয়া উচিত ন্যায় বিচার। তথাকথিত ছাত্র জনতা যেমন অন্যায়ের শিকার হয়েছে, তেমনি পুলিশ বাহিনীর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারেরও বিচার পাওয়ার অধিকার আছে। অপরাধী যেই হোক, জুলাইয়ের সেই উত্তাল সময়ে যারা ধ্বংসলীলা চালিয়েছে এবং রক্ত ঝরিয়েছে তাদের আইনের মুখোমুখি হতেই হবে। সত্যিকার অর্থে এই তদন্তটা যদি সঠিকভাবে হয় তাহলে এই যে অন্তর্বর্তী সরকারটা গেল, এই অন্তর্বর্তী সরকারের অনেক রাঘব বোয়াল ফেসে যাবে। এই যে ছাত্র নামের যে সন্ত্রাসীগুলো, এগুলো অনেকে ফেসে যাবে। এবং আমরা গত 1.5 বছরের যে একটা বিভীষিকাময় সময় পার করেছি, সেই সময়ের যারা হোতা তাদের শুধু পুলিশ নয়, বিভিন্ন ক্ষেত্রে তদন্ত হওয়া উচিত। এবং এই যে গত সরকারটা যে ছিল, সেই সরকারটা দুর্নীতি, অনিয়ম, এই যে ছোট ছোট ছাত্র, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা কোথায় পায় টাকা? কোথায় পেয়েছে টাকা? গত 1.5 বছরের দুর্নীতি, এগুলো সব তদন্ত হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি যে সব তদন্তে আসবে এবং বিচার হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়ে